আমরা করছি গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু পড়ার সময় কিংবা পড়ানোর সময় আমি সবচেয়ে বেশি বিস্মিত হয়ে যাই যে লেয়ারটা, সেটার নাম হচ্ছে অ্যান্ডোডার্মিস। এই যে ব্ল্যাক লেয়ারটা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল অ্যান্ডোডার্মিস। আমি লিখে রেখেছি এখানে, আপনি দেখেন কিভাবে এটা আপনাকে বিস্মিত করে। খুবই ইউনিক একটা লেয়ার। ফার্স্ট, এন্ডোডার্মিস। এন্ডো মানে হচ্ছে ভেতরে, ডার্মিস মানে হলো ত্বক। তাহলে আমরা দেখলাম ভেতরের ত্বক। 2 নাম্বার, আচ্ছা ভেতরে ত্বক কেন থাকবে? এটা একটা প্রশ্ন, তাই না? ভেতরে ত্বক তখনই থাকবে, ত্বকের কাজ হচ্ছে প্রোটেকশন, বাইরে থেকে দেওয়া। তার মানে এই লেয়ারটা এই বাইরের এলাকা থেকে প্রোটেকশন দিবে কাদের? ভেতরেরদের। তাহলে আমরা কি পেলাম? ত্বকের কাজ হচ্ছে ভেতরের অংশটাকে সুরক্ষা দেওয়া। কি থেকে সুরক্ষা দিবে? সেটা হলো উদ্ভিদ যদি কোনো পানি শোষণ করে, উদ্ভিদ যদি কোনো খাদ্য এদিকে থাকে কিংবা খনিজ লবণ থাকে, এগুলো যেন খুব সহজে ভেতরে না যায়। ভেতরে গিয়ে যে জাইলেম ফ্লোয়েম যে পাইপগুলো আছে, ভেতরে যদি যায় পানি, তাহলে এখানে কিন্তু জলাবদ্ধতা ক্রিয়েট হবে। জলাবদ্ধতা যদি ক্রিয়েট একবার হয়ে যায়, তাহলে কিন্তু পাইপগুলা নষ্ট হয়ে যেতে পারে, পরিবহনে ব্যাঘাত ঘটতে পারে, উদ্ভিদ মারা যেতে পারে। এই জন্য কিন্তু ভেতরের এই জাইলেম ফ্লোয়েমের ট্রান্সপোর্টটাকে ঠিক রাখার জন্য বাইরে আরেকটা ত্বক দেওয়া হয়েছে। ওকে, তাহলে ত্বক মানে হচ্ছে সুরক্ষা দিচ্ছে কোথা থেকে? বাইরের অঞ্চল থেকে ভেতরের অঞ্চলকে। তাহলে কাকে আটকাচ্ছে? পানি, খনিজ লবণ ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা বলতেই পারি এটা একটা বাঁধ হিসাবে কাজ করে, বাঁধ হিসাবে কাজ করে। তাহলে প্রশ্ন হলো যে উদ্ভিদের কোন অংশটি বাঁধ বা ড্যাম হিসাবে কাজ করে? অন্তঃত্বক। এবার চলে আসি, সেটা হলো যখন ত্বক ক্রিয়েট হয়, ত্বক ক্রিয়েট করার সময় আমাদের কিন্তু অনেকটা সারফেস কাভার করতে হয়। আর অনেক সারফেস যখন কাভার করবেন, তখন কিন্তু আপনি এইরকম সেল দিবেন না। কেমন সেল দিবেন? আপনি চেষ্টা করবেন সেলটাকে এইরকম করতে, তাই না? কি করবেন? সেলটাকে এরকম করতে। যত বড় করবেন টেনে, তত সুবিধা হবে। তার প্রমাণ কিন্তু আমরা এই যে আগে পাইছি, এরাও প্যারেনকাইমা সেল, এরাও প্যারেনকাইমা সেল, কিন্তু এরা যেহেতু কাভার বা ত্বক হিসাবে কাজ করতেছে, এরা কিন্তু চওড়া হয়ে আরো বেশি সারফেসকে রক্ষা করতেছে। খেয়াল করে দেখেন, এরা যেহেতু সুরক্ষা দেওয়ার জন্য নিজের শেপ চেঞ্জ করছে, এই সেলগুলো কিন্তু নিজেদের শেপ চেঞ্জ করছে। আর কাউরের মধ্যে কিন্তু এই জিনিসটা আপনি পাবেন না। তাহলে শেপ চেঞ্জ কেমনি হইল? সুরক্ষা যেহেতু দিতে হবে, তাহলে আর গোল হওয়া যাবে না। এই জন্য তাহলে আমরা এটাকে এইরকম চেহারা না, আসলে একটু ডিফারেন্ট, সেটা হলো পিপা আকৃতির হয়। যারা পিপা বোঝেন না তাদেরকে বলি, এরকম কিছু ড্রাম দেখবেন আপনারা, এদেরকে বলা হয় পিপা। ওকে, তাহলে এগুলো আমরা পিপা আকৃতি পেলাম, এদের মতোই প্রায়। তাহলে ত্বক হিসাবে কাজ করলে সেলকে কি হতে হবে? লম্বা হতে হবে। তাই হয়েছে। লম্বা হলে সুবিধা কি? বেশিরভাগ অংশ কাভার করা যায়, সারফেস এরিয়াটা বাড়ে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি যে এইরকম হলে আর কি প্রবলেম হতো? একটা সেল নিলাম, আর একটা সেল নিলাম, খেয়াল করে দেখেন এখানে এই অল্প একটু জায়গা বাধা, তার মানে কোনো কিছু এই জায়গাটা অতিক্রম করতে পারলে এই পাশে চলে আসবে। কিন্তু আপনি যদি এরকম করেন, তাহলে বাইরে থেকে যদি কিছু আসতে চায়, খেয়াল করেন বাধাটা কত বড়, সেল যত বড় বাধাটাও তত বড়, সহজে এই পাশে ভেদ করে আসতে পারবে না। তাহলে যদি পিপা আকৃতির হয়, তাহলে সুবিধা হলো এটা। কি সুবিধা? ভেদ করা আরো কঠিন। তাহলে আমরা দেখলাম অ্যান্ডোডার্মিসের সেলগুলো পিপা আকৃতির, বেশিরভাগ অঞ্চলটাকে কভার করার জন্য। 2 নম্বর হচ্ছে আন্তঃকোষীয় স্পেসটাকে বন্ধ করার জন্য। আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন বলেন তো, যতই এইরকম হোক, আমরা যদি একটা এক্সট্রা লেয়ার দেই বাইরের দিকে, এরকম করে দিলাম, পুরো একটা লেয়ার দিলাম, পুরো একটা লেয়ার দিলাম, এবং এই ফাঁকা যদি থেকেও যায়, এই জায়গাগুলো আমরা ব্লক করে দিলাম, তাহলে কি এই পাশ থেকে পানি এবং খনিজ লবণ এদিকে আর আসতে পারবে? পারবে না। কারণ এই লেয়ার যেটা দ্বারা আমরা দিলাম, যে কেমিক্যাল দ্বারা, তার নাম হচ্ছে লিগনিন এবং সুবেরিন। কি নাম এদের? লিগনিন, সুবেরিন। লিগনিন এবং সুবেরিনের এক্সট্রা একটা লেয়ার দিলাম, কারণ লিগনিন এবং সুবেরিন হচ্ছে পানি অভেদ্য, লবণ অভেদ্য। তাহলে এই পাশ থেকে পানি ওদিকে যেতে পারবে না, লবণ ওদিকে যাইতে পারবে না। তাহলে আমরা আরেকটা জিনিস শিখেছি, পিপা আকৃতির কোষগুলোর প্রস্থ প্রাচীরগুলা এবং বাইরের প্রাচীরগুলা পুরো লিগনিন এবং সুবেরিন দ্বারা আবৃত। প্রশ্ন হলো তাহলে যদি এমন হয়, উদ্ভিদের মূলের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, উদ্ভিদের মূলের ক্ষেত্রে এই পাশ থেকে মূললোম পানি শোষণ করতেছে, যাচ্ছে যাচ্ছে, গিয়ে দেখে বাধা, তাহলে তারা তো জাইলেমে যাইতে পারবে না। তাহলে উদ্ভিদের জাইলেম পানি পাবে কেমনে, আর উদ্ভিদ পানি পাবে কেমনে? তাই না? এখানে কিন্তু ট্রান্সপোর্টটা খুবই ইউনিক ওয়েতে হয়। ইউনিক ওয়ে মানে হলো এরা কোষ প্রাচীর দিয়ে 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 ভেতরে যায়।
এইটাকে বলা হয় অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে। অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে সম্পর্কে আমরা আলোচনা করব উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারে গিয়ে। কেমনে তাহলে এই জায়গাটা পার হচ্ছে? অ্যাকচুয়ালি আপনি এই লেয়ারটা পিপে আকৃতির বানিয়ে লিগনিন সুবেরিন আবরণ দিয়ে পানিটাকে যাওয়া ঠেকাচ্ছেন না। আপনি কি করছেন? পানিটা যাবে, কিন্তু আপনি এটাকে ডিলে করতেছেন, অল্প 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 করে যাবে। তাহলে ডিলে করলে সুবিধা কি? তখন এদিককার জাইলেম ফ্লোয়েমরা তাদের ট্রান্সপোর্ট সরাই ফেলবে, আস্তে আস্তে পানি আসলে আস্তে আস্তে নিয়ে 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 সরাই ফেলবে। এই হলো সুবিধা। আচ্ছা, এবার চলে আসি আমরা উদ্ভিদের মূলের কথা চিন্তা করেন, কাণ্ডের কথা চিন্তা করেন। কারণ এই চ্যাপ্টারে তো মূল কাণ্ডের পার্থক্যটাই সবচেয়ে জরুরি। কোথায় থাকবে কোথায় থাকবে না। প্রশ্ন হলো এখন এই অ্যান্ডোডার্মিস কোথায় থাকবে? খুব সিম্পল, অ্যান্ডোডার্মিস কোথায় থাকবে? তাহলে আমরা এক এক করে দেখি। যেহেতু মাটিতে পানি বেশি, লবণ বেশি, এগুলো ঠেকাইতে হবে, তাহলে উদ্ভিদের মূলে অ্যান্ডোডার্মিস থাকবে। তাহলে মাটি থেকে পানি এবং লবণ উদ্ভিদে যখন ঢুকতে যাবে বাধা দিতে হবে। তাহলে আমরা বুঝলাম যে মূলে অ্যান্ডোডার্মিস থাকে, কারণ মূলে তো পানি লবণ বেশি, ওদেরকে বাধা দিতে হবে। এবার চলে আসি আমরা কাণ্ডে। কাণ্ডের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, কারণ একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর কাণ্ড তো এক না। একজনের কাণ্ড ফাঁপা আর একজনের কাণ্ড ভরাট। তাহলে আমরা এটা প্রথমে আলাদা করে ফেলি। একবীজ, দ্বিবীজ। এবং আমি আপনাকে এটা জানিয়ে রাখি, যখনই আপনি একবীজ দ্বিবীজ পড়বেন, সবসময় আপনি ধান গাছ বা আপনার পরিচিত একবীজপত্রীর কথা ভাববেন, আর সবসময় পরিচিত দ্বিবীজপত্রী উদ্ভিদের কথা ভাববেন। তাহলে আমরা এখন এক এক করে দেখি। আচ্ছা, আপনি বলেন তো, ধান গাছের কাণ্ড ফাঁপা না? কাণ্ড ফাঁপা, তাহলে কতটুকু ফাঁপা, মানে কোন অংশটা নাই? ধান গাছের কাণ্ডে সেন্টার থেকে শুরু করে এই পর্যন্ত নাই, এই পর্যন্ত নাই, মানে এখান থেকে এই ব্ল্যাকটা সহ নাই। তার ব্ল্যাকটার নাম কি? অ্যান্ডোডার্মিস। তাহলে ধান গাছে কি নাই? এখান থেকেই নাই। তাহলে আমরা বলবো ধান গাছে কাণ্ড ফাঁপা, তাহলে অ্যান্ডোডার্মিস নাই। সোজা। পরের প্রশ্ন, তাহলে আম গাছের ক্ষেত্রে কি হবে? আম গাছে অ্যান্ডোডার্মিস থাকবে। আম গাছের কাণ্ডে কি হবে? অ্যান্ডোডার্মিস থাকবে। ওকে, তাহলে আম গাছে কি হবে? কাণ্ডে অ্যান্ডোডার্মিস থাকবে। এবার আমরা চলে আসি, অ্যান্ডোডার্মিসের আরো কিছু স্ট্রাকচারাল ব্যাপার আছে। ক্যাসপেরিয়ান স্ট্রিপ নিয়ে আমাদের একটু পড়তে হবে। এই সুযোগে আমি একটু বোর্ডটা ক্লিন করে ফেলি। ওকে, আচ্ছা, আপনি এবার হচ্ছে মূল এবং কাণ্ডের কথা একটু ভাবেন। মূল, কাণ্ড। ওকে, আমি একটা মূলের উদ্ভিদের, এটা হচ্ছে মূল, এইটা হচ্ছে কাণ্ড, আর এটা হচ্ছে মূল, তাই তো? তাহলে আমরা একটা চিন্তা করি, সেটা হলো কি করা যেতে পারে, মানে আর আমরা যেটা ইমপ্রোভাইজ করতে চাচ্ছি সেই ব্যাপারটা কি হতে পারে। সেটা হলো, আপনি একটা মূলের কথা চিন্তা করেন। মূলে কি হয়? পাতা থেকে খাদ্য আসতেছে, কি আসতেছে? ফুড আসতেছে, কাণ্ড বেয়ে 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 মূলে আসতেছে। কারণ আমরা তো জানি ফুড শেষ পর্যন্ত কোথায় যায়? এখানে আসে। এবং আমরা এটাও জানি ফুডটা থাকে কোথায়? যখন আসলো কি বেয়ে? ফ্লোয়েম। ফ্লোয়েম বেয়ে 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 এখানে আসলো, এসে এটা অতিক্রম করবে, দেন এটা অতিক্রম করবে, দেন এখানে জমা হবে, তাই না? ফুড কোথায় জমা হয়? এখানে, তাই তো? তাহলে আমরা মূলের ক্ষেত্রে দেখলাম ফুডটা বেশিরভাগ জমা হচ্ছে এখানে। এবং আমরা এটাও জানি যে কর্টেক্স মূলের ক্ষেত্রে পুরু, তাহলে ফুড বেশি বেশি থাকতে পারবে। কিন্তু কাণ্ডের ক্ষেত্রে একটা ইউনিক ব্যাপার ঘটে। কি ব্যাপার ঘটে আমরা এটা একটু দেখি। একটা কাণ্ড কিন্তু বৃদ্ধি পায়, মূলটাকে তো আমরা দেখতে পাই না। মূলে এখানে যে পরিমাণ খাবার আছে, মূলের বৃদ্ধির জন্য এদিক বৃদ্ধি হচ্ছে। একটু চিন্তা করেন, আমরা মূলের আরেকবার ছবিটা আট করি। এই যে এগুলা, তাহলে কি দেখলাম আমরা? মূলে ফুড আছে এগুলাতে। তাহলে যদি এদিক বৃদ্ধি হতে চায়, তাহলে ফুডটা কোথা থেকে পাবে? এখান থেকে পেয়ে যাবে, সরাসরি অনায়াসে পাবে। বাট কাণ্ডের ক্ষেত্রে এবার একটু দেখি। কাণ্ডের ক্ষেত্রে এবার দেখি, কাণ্ডের ক্ষেত্রে এমনিতে এগুলো কম লেয়ার, তাই না? তাহলে কাণ্ডের ক্ষেত্রে আমরা দেখলাম ফুড কম। কাণ্ডের ক্ষেত্রে কি? ফুড কম। তাহলে কাণ্ডে একটা স্পেশাল ব্যাপার ঘটে।
আচ্ছা, কাণ্ডের ক্ষেত্রে কর্টেক্স কম, ফুড তো আরো কম, কারণ কাণ্ডে তো আর ফুড সঞ্চিত থাকে না, মূলে থাকে। তাহলে আমরা এক কাজ করি, ধরা যাক ফুড নাই, ধরা যাক কাণ্ডে কি নাই, কর্টেক্সে ফুড নাই, তাহলে কাণ্ডে কি ঘটনা ঘটে? তাহলে আমরা এক কাজ করি, দিস ইজ ফ্লোয়েম, দিস ইজ ফ্লোয়েম। ফ্লোয়েম কি করে জানেন? ফ্লোয়েম যখন ফুড পরিবহন করতেছিল, সে করে কি, এই এন্ডোডার্মিসের কোষগুলোকে এই ফুডগুলো দিয়ে রাখে কিছু। তাহলে কাণ্ডের ক্ষেত্রে চিন্তা করুন, কাণ্ডে ফুড কোথায় আছে? এই যে এন্ডোডার্মিস কোষগুলোতে আছে। তাহলে একটা সুবিধা, যদি কখনো এদিকে বৃদ্ধি পায়, এখান থেকে দ্রুত এদিকে যাইতে পারবে। একটা কাণ্ডে যখন খুব মেটাবলিজম বেশি বেশি হয়, বিক্রিয়া বেশি বেশি হয়, এন্ডোডার্মিস থেকে তারা নিয়ে নেয়। কারণ আপনি তো এগুলোতে কাণ্ডে রাখবেন না ফুড। উদ্ভিদ কাণ্ডে কেন ফুড রাখে না জানেন? এটা একটা অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে হলো ঝড় আসলো, একটা ছাগল গিয়ে উদ্ভিদের কাণ্ডটা খেয়ে ফেললো, আপনি গিয়ে কেটে ফেললেন, তাহলে উদ্ভিদটা কি হবে? ফুডগুলো হারিয়ে যাবে। এই জন্য উদ্ভিদ খাদ্য সঞ্চয় কোথায় করে? মাটির নিচে। তাহলে কাণ্ডে এগুলো তো কোনো ফুড নাই, কিন্তু কাণ্ড তো বৃদ্ধি পাবে, তো বৃদ্ধি পাওয়ার জন্য ফুড কোথা থেকে পাবে? এই জন্য কাণ্ড করে কি, তাদের এন্ডোডার্মিসে কিছু রেখে দেয়। কি রেখে দেয়? স্টার্চ রেখে দেয়। স্টার্চ মানে হচ্ছে শর্করা। তাহলে স্টার্চটা তখন কি হয়, যেহেতু এগুলোতে থাকে না কাণ্ডে, স্টার্চটা দ্রুত ভেঙে গিয়ে শক্তি দেয়, দেন এগুলো সেল ডিভিশন হয়ে বাড়তে থাকে। তো এইটা আপনাকে জানতে হবে। কাণ্ডে যেহেতু কর্টেক্সে ফুড থাকে না, তারা এন্ডোডার্মিসে রাখে। এখন প্রশ্ন হলো যে এন্ডোডার্মিসেই কেন? খুব সিম্পল, এই ফ্লোয়েম টিস্যুটা যখন নিয়ে যাচ্ছিল ফুড নিচের দিকে, নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় এই ফুডটা সুক্রোজ আকারে পরিবহন হয়। কি আকারে পরিবহন হয়? সুক্রোজ। আমরা তো জানি যে শর্করার পরিবহন রূপের নাম হচ্ছে সুক্রোজ। পানিতে দ্রবণীয় এবং সুক্রোজ কারোর সাথে বিক্রিয়া করে না, তাহলে সহজেই পরিবহন হয়। ওকে, তো এখন দেখি আমরা, ফ্লোয়েমে ফুড আছে। কি আছে ফ্লোয়েমে? ফুড আছে, সুক্রোজ। এই সুক্রোজটা এখানে যায় এবং এন্ডোডার্মিসের ভেতরে সুক্রোজটা স্টার্চে রূপান্তর হয়। সুক্রোজটা কিসে রূপান্তর হয়? স্টার্চে। স্টার্চে হওয়ার কারণ হলো, স্টার্চ পানিতে অদ্রবণীয়, স্টার্চকে সঞ্চিত হিসেবে আপনি রেখে দিতে পারেন, সে নষ্ট হবে না। তো এখান থেকে এই জায়গায় যায়, স্টার্চ সিনথেসিস হয় বা স্টার্চ তৈরি হয়, হয়ে স্টার্চগুলো ওখানে থাকে দানা 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 দানা। তাহলে এবার বলেন তো, মূলের এন্ডোডার্মিসে কি আপনি খানা পাবেন? মূলে? আরে মূলে তো এগুলো অনেক আছে, তাহলে খানা এখানে। কাণ্ডে কি হবে? কাণ্ডের ক্ষেত্রে তাহলে খানা এখানে থাকবে, কারণ কাণ্ডে আপনি এখানে খাবার রাখতে পারবেন না। তো আপনি যদি এটা বুঝতে পারেন, আপনি যদি না বোঝেন, আপনি ভিডিওটা আরেকবার রিক্যাপ করে দেখেন। কাণ্ডে আপনি এখানে খাদ্য রাখতে পারবেন না, কারণ কাণ্ড ভেঙে যাবে, ছাগল কামড়ায় নিয়ে চলে যাবে, এই জন্য কাণ্ডে খাদ্য রাখে না। তাহলে কাণ্ডে এখানে যদি খাদ্যের প্রয়োজন হয়, ফুডের প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়, তাহলে কোথা থেকে পায়? এন্ডোডার্মিস থেকে পায়। প্রিয় স্টুডেন্ট, তাহলে এখানে স্টার্চ অনেক শর্করা এগুলোতে, তাহলে এটাকে বলে শর্করা আবরণ বা স্টার্চ শীত। শীত মানে কাভার। তাহলে এগুলোতে যদি কাণ্ডের ক্ষেত্রে থাকে স্টার্চ, তাহলে দিস ইজ কল্ড স্টার্চ শীত, স্টার্চের একটা আবরণ। তাহলে আমরা আরেকবার দেখি, মূলের ক্ষেত্রে এন্ডোডার্মিস সবারই আছে। মূলের ক্ষেত্রে ফুড থাকে এখানে, এন্ডোডার্মিসে থাকে না। শেষ। আমি আরেকবার লিখে দিই, খুব সহজ হয় ব্যাপারটা। মূল, কাণ্ড, মূলে এন্ডোডার্মিস থাকতেই হবে, থাকে। তাহলে যেহেতু মূলের ক্ষেত্রে কর্টেক্স এবং এন্ডোডার্মিস আছে, খাদ্যটা কোথায় থাকে? কর্টেক্সে থাকে। কাণ্ডের ক্ষেত্রে চলে আসি, কাণ্ডে ধরা যাক এন্ডোডার্মিস থাকে, ধান গাছে তো থাকেই না, ধান গাছ তো ভাঙা। তাহলে দ্বিবীজপত্রী কাণ্ডে এন্ডোডার্মিস থাকে, সাথে কি থাকে? কর্টেক্সও থাকে। কিন্তু কাণ্ডে কর্টেক্সে ফুড কি থাকে না? থাকে না। তাহলে কাণ্ডের ফুড যদি দরকার হয়, কোথায় থাকবে? এন্ডোডার্মিসে ফুডটা থাকবে, রাইট? কি হিসেবে থাকবে? স্টার্চ হিসেবে থাকবে। তাহলে কাণ্ডের এন্ডোডার্মিসে যে স্টার্চটা থাকতেছে, তাহলে চারপাশ জুড়েই থাকতেছে, এটাকে বলা হয় স্টার্চ শীট বা স্টার্চ আবরণ। আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। তো এই জায়গায় আমি লাস্ট যে জিনিসটা বাকি ছিল সেটা হলো ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এটাকে আমি অর্ধেক পড়িয়ে ফেলেছি, আমি শুধু এটা আইডেন্টিফাই করে দিচ্ছি। ক্যাসপেরিয়ান স্ট্রিপ
এই স্ট্রিপ মানে হলো ফিতা। ফিতা মানে হচ্ছে গোল সুতা না, পাতলা সুতা, ফিতা। এই চুলে যেমন রিবন বাঁধি এরকম পাতলা। প্রিয় স্টুডেন্ট, আমি কিন্তু প্রথমে আপনাদের বলছি যে পানি যেন না যায়, এগুলোর ভেতরে যেন জলাবদ্ধতা ক্রিয়েট না হয়, এই জন্য আমরা এখানে লিগনিন এবং সুবেরিন দিছিলাম না? তো এখন আপনি কাজ করেন তো, এই লেয়ারটাকে আপনি টান দিয়ে খুলে নিয়ে আসেন, তাহলে কি পাবেন? এই পাশে একটা পাতলা একটা লেয়ার পাবেন আপনি লিগনিন এবং সুবেরিনের, পাবেন কিনা? এই যে বাইরে দিয়ে লিগনিন এবং সুবেরিন যারা পানি লবণ ঢুকতে বাধা দিচ্ছিল, তো এই পাতলা লেয়ারটাকে বলা হচ্ছে স্ট্রিপ বা ফিতা। বিজ্ঞানী ক্যাসপেরি এটা সর্বপ্রথম আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এটাকে বলা হয় ক্যাসপেরিয়ান স্ট্রিপ। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তারপর আমি রিক্যাপ করছি। অ্যান্ডোডার্মিস সব জায়গায় পাবেন, শুধু ফাঁপা উদ্ভিদে পাবেন না। ফাঁপা উদ্ভিদের কোথায় পাবেন না? কাণ্ডে, তাই না? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অ্যান্ডোডার্মিস নাই, বাট মূলে থাকে, দ্বিবীজপত্রীর কাণ্ডে শুধু থাকে। ওকে, স্টারশীথ। যেহেতু মূলে একবীজপত্রী হোক আর দ্বিবীজপত্রী হোক, মূলে যেহেতু কর্টেক্স অনেক বেশি, খাদ্য এখানে থাকে। কাণ্ডে যেহেতু কর্টেক্সের লেয়ার কম এবং এখানে কোনো খাদ্য থাকে না, তাহলে কাণ্ডের ক্ষেত্রে স্টার্চগুলো এখানে থাকে, দ্যাট ইজ কল স্টারশীথ। আর পানি এবং লবণ যাইতে যে বাধা দিচ্ছেন আপনি, এই পাশে যে আপনি লিগনিন সুবেরিনের একটা পুরো লেয়ার দিছিলেন, দ্যাট ইজ কল্ড ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তাহলে আমরা এবার চলে আসি অ্যান্ডোডার্মিসের কাজ কি। খুবই সিম্পল, ভেতরে জলাবদ্ধতা ক্রিয়েট হতে বাধা দেয়, তার মানে সে বাঁধ হিসাবে কাজ করে। 2 নম্বর হচ্ছে এটা একটা ভেতরে জায়গাকে একটা সুরক্ষা দিচ্ছে, ওইটাই আর কি। 3 নম্বর হচ্ছে এখানে খাদ্য থাকতেছে কাণ্ডের ক্ষেত্রে, তাও আবার দ্বিবীজপত্রীর কাণ্ডের ক্ষেত্রে এই খাদ্যটা শক্তির উৎস হিসেবে কাজ করে, তাই না? স্টার্চ থাকে এখানে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।